সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 18 লেসন 5 6 7 8 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউনিট 18 যার নাম হচ্ছে আই ম্যান টু ডু মাই ওয়ার্ক, মানে ভেবেছিলাম কাজ করব, মানে মনস্থির করা কোনো কাজ করার জন্য, মানে কোনো কাজ করার জন্য পূর্ব থেকে মানে আগে থেকেই মনস্থির করা বা ঠিক করে রাখা। তাহলে এটা ইতে কি বলা হচ্ছে, লিসেন রিড অ্যান্ড সে, শোনো পড়ো এবং বলো। এখানে একটা পয়েম দেওয়া আছে, কবিতা দেওয়া আছে। এই পয়েমটা এখন আমি রিসাইট করব, মানে আবৃত্তি করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে, এরপর আমি বাংলা মিনিং সহ বুঝিয়ে দেব। কি বলা হচ্ছে দেখো, আই ম্যান টু ডু মাই ওয়ার্ক টুডে, রিচার্ড লি গেলিয়ান। আই ম্যান টু ডু মাই ওয়ার্ক টুডে, বাট এ ব্রাউন বার্ড স্যাং ইন দ্য অ্যাপল ট্রি and a butterfly flitted across the field, and all the leaves were calling me, and the wind went sighing over the land, tossing the grasses to and fro, and a rainbow held out its shining hand. So what could I do but laugh and go? খুব চমৎকার একটা কবিতা। এবার আমি এই কবিতাটার বাংলা মিনিং বলবো। দেখো যে আই ম্যান টু ডু মাই ওয়ার্ক টুডে, মানে ভেবেছিলাম আজ কাজ করব, মানে আজ কাজ করব মনস্থির করেছিলাম। তারপর কি ঘটেছে দেখো, বাট এ ব্রাউন বার্ড, কিন্তু একটি বাদামি পাখি, বাদামি রঙের পাখি আর কি, ব্রাউন অর্থ হচ্ছে বাদামি রং, বাদামি, ব্রাউন বার্ড মানে একটি বাদামি রঙের পাখি বা বাদামি পাখি, স্যাং ইন দ্য অ্যাপল ট্রি। এই কথাগুলো কিন্তু অতীতকালের ফর্মে বলেছে, মানে অতীতকালের কথা, এই জন্য এখানে স্যাং হয়েছে, মানে গান করছিল। স্যাং ইন দ্য অ্যাপল ট্রি মানে আপেল গাছে গান করছিল। অ্যান্ড আ বাটারফ্লাই, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, এবং একটি প্রজাপতি ফ্লিটেড অ্যাক্রস দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠ বরাবর উড়ে যাচ্ছিল। ঠিক আছে, ফ্লিটেড মানে হচ্ছে উড়ে যাচ্ছিল, ঠিক আছে, বা উড়ে যাওয়া। ফ্লিট মানে হচ্ছে ওড়া, ফ্লিটেড মানে হচ্ছে উড়ে যাচ্ছিল, ঠিক আছে, বা উড়ে গিয়েছিল। অ্যাক্রস দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠ বরাবর, মানে মাঠে আর কি, মাঠে একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। অ্যান্ড অল দ্য লিভস ওয়ার কলিং মি, হ্যাঁ, এবং সমস্ত পাতা, ঠিক আছে, অল দ্য লিভস, লিভ অর্থ হচ্ছে গাছের পাতা আর কি, এবং সমস্ত পাতা আমাকে ডাকছিল। মানে কবি, এই যে কবি যখন বের হয়েছিল বাড়ির থেকে বা বাসা থেকে যখন বের হয়েছিল, তখন প্রকৃতির অবস্থা তিনি বর্ণনা করছে। মানে ওই যে রঙিন একটা, রঙিন বলতে এই যে বাদামি রঙের একটা পাখি গান করছিল আপেল গাছে বসে, তারপরে যে একটা প্রজাপতি মাঠে উড়ে যাচ্ছিল, তারপর সমস্ত পাতা কবিকে ডাকছিল, এরকম কবির মনে হতে লাগলো প্রকৃতিকে দেখে। তারপর কি বলা হচ্ছে দেখো, অ্যান্ড দ্য উইন্ড, উইন্ড মানে হচ্ছে বাতাস, ঠিক আছে, দমকা বাতাস আর কি। অ্যান্ড দ্য উইন্ড ওয়েন্ট সাইং ওভার দ্য ল্যান্ড। এই যে দেখো সাইং, সাই অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস, ঠিক আছে। আমরা যদি যে ভেতর থেকে যদি নিঃশ্বাস ফেলি, এটাকে বলবে যে সাই, ঠিক আছে, এটা বলবে যে কি সাই। যে সাইং মানে হচ্ছে কি দীর্ঘশ্বাস ফেলছিল, মানে দীর্ঘশ্বাস ফেলা। ওভার দ্য ল্যান্ড মানে হচ্ছে বাতাস, বাতাস যে বয়ে যাচ্ছে, এই বাতাসের বয়ে যাওয়াটাকে কবি এই যে দীর্ঘশ্বাস ফেলার সাথে তুলনা করছে, ঠিক আছে। অ্যান্ড দ্য উইন্ড ওয়েন্ট সাইং ওভার দ্য ল্যান্ড মানে হচ্ছে মাটির উপর কি বাতাস বয়ে যাচ্ছিল, মানে দীর্ঘশ্বাস ফেলার মতো করে বাতাস বয়ে যাচ্ছিল বা বাতাস বয়ে যাচ্ছিল, এটা বলছে। টসিং দ্য গ্রাসেস টু অ্যান্ড ফ্রো, এই যে বাতাস যে বয়ে যাচ্ছে মাটির উপর বা ভূমির উপর, এটা কি করছে দেখো, টসিং, টসিং মানে হচ্ছে কি, হ্যাঁ, টসিং মানে হচ্ছে এদিক ওদিক করে দেওয়া, হ্যাঁ, বা এফুর উফুর করে দেওয়া। দ্য গ্রাসেস মানে ঘাসকে, টু অ্যান্ড ফ্রো, এই টু অ্যান্ড ফ্রো অর্থ হচ্ছে কিন্তু কি এদিক ওদিক, ঠিক আছে। টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এদিক ওদিক, মানে বাতাস যে বয়ে যাচ্ছে অনেক জোরে জোরে, এই বাতাস কি করছে, ঘাস, মনে করো যে মাঠের মধ্যে যে ঘাস আছে, এই ঘাসগুলাকে একেবারে বাঁকা করে দিচ্ছে, একবার এদিকে বাঁকা করে দিচ্ছে, আবার এদিকে বাঁকা করে দিচ্ছে, মানে ঘাসগুলাকে এদিক ওদিক বাঁকা করে দিচ্ছিল কে, বাতাস, ঠিক আছে। টসিং দ্য গ্রাসেস টু অ্যান্ড ফ্রো মানে ঘাসগুলোকে এদিক ওদিক করে দিচ্ছিল বা এফুর ওফুর করে দিচ্ছিল, ঠিক আছে। এই যে টু অ্যান্ড ফ্রো এটা অর্থ হচ্ছে এদিক ওদিক, ঠিক আছে, এটা একটা ফ্রেজ ওয়ার্ডের মতোই। টু অ্যান্ড ফ্রো অর্থ কি এদিক ওদিক। তারপরে দেখো, অ্যান্ড আ রেইনবো, রেইনবো মানে হচ্ছে কি রংধনু, যেটা তোমরা যে ছবিতে দেখতে পাচ্ছ উপরে, রংধনু, রংধনুতে কিন্তু 7টি রং থাকে, তো তোমরা নিশ্চয়ই জানো। এই যে 7টি রং, এখানে আমরা 7টি রং পাবো। আর তোমরা নিশ্চয়ই রংধনু দেখেছো, এটা হচ্ছে কি আকাশে দেখা যায়, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে, অ্যান্ড আ রেইনবো হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড, ঠিক আছে। তাহলে রংধনু তার কি শাইনিং হ্যান্ড মানে হচ্ছে উজ্জ্বল হাত মেলে ধরেছিল, হ্যাঁ, হেল্ড আউট মানে হচ্ছে মেলে ধরা, হ্যাঁ, তার মানে হচ্ছে যে রংধনু, যে আকাশের মধ্যে যে রংধনু দেখা যাচ্ছিল, রংধনু উঠেছিল, এটা তার হাত মেলে ধরেছে, এরকমটাই কবি বোঝাচ্ছে,
মানে তার ওইরকমই মনে হচ্ছিল রংধনুটাকে। তারপর কি বলা হচ্ছে, সো তাই হোয়াট কুড আই ডু, আমি আর কি করতে পারতাম, বাট লাফ অ্যান্ড গো। হ্যাঁ, বাট লাফ অ্যান্ড গো মানে হাসা এবং যাওয়া ছাড়া। তার মানে কবি যে কাজ করার মনস্থির করেছিল বা কাজ করতে চাচ্ছিল বা যাচ্ছিল, সেটা থেকে কবি যখন বের হলো, বাইরের প্রকৃতি দেখে, চারপাশের অবস্থা দেখে কিন্তু কবি অন্য জগতে হারিয়ে গিয়েছিল। কবির কি ভাবনার মধ্যে পরিবর্তন আসলো। হ্যাঁ, তখন ওই যে কাজ করার যে পরিকল্পনা করেছিল সেটা কবির মাথা থেকে চলে গিয়েছে। কবি প্রকৃতির প্রেমে পড়ে গিয়ে অন্যদিকে কি তার মনটা কিন্তু অন্যদিকে চলে গিয়েছে, এটাই এখানে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি, তোমরা আশা করি অর্থটা বুঝতে পেরেছো। আমি শুরু থেকে আরেকবার পড়ছি, দেখো। I meant to do my work today, Richard Lee Gallian. I meant to do my work today, but a brown bird sang in the apple tree, and a butterfly flitted across the field, and all the leaves were calling me, and the wind went sighing over the land, tossing the grasses to and fro, and a rainbow held out its shining hand. So what could I do but laugh and go? এই ছিল যে পয়েমটা, খুবই চমৎকার একটা পয়েম। তোমরা অবশ্যই বারবার পয়েমটা পড়ার মাধ্যমে একেবারে ঠোঁটে মুখে নিয়ে আসবে পয়েমটাকে, তারপর বাংলা অর্থ বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ডের। এই লাফ অর্থ হচ্ছে হাসা, রেইনবো মানে রংধনু, তারপরে যে টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এদিক ওদিক, সাইং মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা, এই যে ফ্লিটেড মানে হচ্ছে উড়ে যাচ্ছিল বা উড়ে যাওয়া, ফ্লিট অর্থ উড়া। হ্যাঁ, আর এই যে ফ্লিটেড মানে হচ্ছে উড়ে যাচ্ছিল বা উড়ে গিয়েছিল। বাটারফ্লাই প্রজাপতি। হ্যাঁ, আশা করি তোমরা এই যে এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ তোমরা জেনে নেবে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী পেজে যাই, এটা একটু আবার উপরে তুলি। হ্যাঁ, এখানে কিন্তু এই যে এখানে যে কথাগুলো বলেছে এগুলোর একটা ছবি আঁকার চেষ্টা করেছে। ঠিক আছে, এই যে ছবি, যে প্রজাপতি, যেগুলো হচ্ছে ঘাস, আশা করি তোমরা এগুলো সব দেখে নিবে। তারপর দেখো এবার আমরা পরবর্তী লেসনে যাই, পরবর্তী পেজে। হ্যাঁ, পরবর্তী পেজে কি আছে দেখো, আই মেন্ট টু ডু মাই ওয়ার্ক, এই যে 7-8 লেসন। রিড দ্য পয়েম অ্যালাউড মানে এই যে পয়েমটা উচ্চ স্বরে পড়ো। ইউজ কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন মানে সঠিক জোর এবং কণ্ঠস্বরের ওঠানামা ব্যবহার করো, অর্থাৎ যেখানে জোর প্রয়োগ করে উচ্চারণ করতে হয় সেখানে জোর প্রয়োগ করব, এবং যেখানে কণ্ঠস্বর যেভাবে করতে হয় ওইভাবে করবো। ইন্টোনেশন মানে হচ্ছে কণ্ঠস্বরের উঠানামা, আর স্ট্রেস মানে হচ্ছে জোর প্রয়োগ। জিতে কি বলা হচ্ছে দেখো, রিড দ্য পয়েম অ্যাগেন, আবার কবিতাটি পড়ো, আনসার দ্য কোয়েশ্চেন্স, তারপর নিচের এই প্রশ্নগুলোর আনসার করতে বলছে। তাহলে কি বলা হচ্ছে দেখি, হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং মানে পাখিটি কি করছিল, আমরা পেয়েছি যে পাখিটা গান করছিল, তাহলে দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং, দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং, এটা হবে যে আনসার। দেখো, হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই ডুইং মানে প্রজাপতি কি করছিল। প্রজাপতি আমরা পয়েমের মধ্যে পড়েছি যে প্রজাপতি মাঠের মধ্যে উড়ে যাচ্ছিল, উড়ে বেড়াচ্ছিল, তাহলে এটাকে আমরা কি বলবো, দ্য বাটারফ্লাই ওয়াজ ফ্লিটিং অ্যাক্রস দ্য ল্যান্ড। ঠিক আছে, তাহলে এটাই আমরা পেয়েছিলাম, মানে প্রজাপতি মাঠের বরাবর বা মাঠের উপর দিয়ে কি উড়ে বেড়াচ্ছিল, এটা আমরা কি বলবো, দ্য বাটারফ্লাই ওয়াজ ফ্লিটিং অ্যাক্রস দ্য ল্যান্ড, দ্য বাটারফ্লাই ওয়াজ ফ্লিটিং অ্যাক্রস দ্য ল্যান্ড। 3 নাম্বার দেখো, হোয়াট ওয়াজ দ্য লিভস ডুইং, তাহলে এই যে পাতাগুলা কি করছিল, পাতাগুলা কিন্তু কবিকে ডাকছিল বলা হয়েছে, তাহলে কি বলবো, দ্য লিভস ওয়ার, এখানে যেহেতু লিভস প্লুরাল তাই আমরা এখানে ওয়ার বলবো, দ্য লিভস ওয়ার কলিং দ্য পয়েট। ঠিক আছে, কলিং দ্য পয়েট, পয়েট মানে হচ্ছে কবি। ঠিক আছে, কবিকে ডাকছিল, দ্য লিভস ওয়ার কলিং দ্য পয়েট। তারপর দেখো, হোয়াট ডিড দ্য রেইনবো ডু মানে হচ্ছে রংধনু কি করেছিল। হ্যাঁ, রংধনু কি করেছিল আমরা পড়েছিলাম, রংধনু তার হাত মেলে ধরেছিল, এরকম আমরা পেয়েছিলাম। তাহলে আমরা কি বলবো, দ্য রেইনবো হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড, দ্য রেইনবো হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড, এটা হচ্ছে 4 নম্বরের আনসার, যে দ্য রেইনবো হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড মানে রংধনু তার উজ্জ্বল ডানা মেলে ধরেছিল, এটাই হচ্ছে 4 নাম্বার আনসার, দ্য রেইনবো হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড। আশা করি বুঝতে পেরেছো। 8 নাম্বারে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ, রিড দ্য পয়েম অ্যাগেইন, আবার পড়তে বলছে, ডিসকাস দ্য কোয়েশ্চেন্স। দেখো, হোয়াট ডিড দ্য পয়েট ওয়ান্ট টু ডু, কবি কি করতে চাচ্ছিল, কবি কিন্তু একটা কাজ করতে চাচ্ছিল, মানে আই মেন্ট টু ডু মাই ওয়ার্ক টুডে, তাহলে কি কবি তার একটা কাজ করতে যাচ্ছিল, এটা হচ্ছে যে এটা 1 নাম্বারের আনসার। তারপর দেখো, হোয়াট ডিড দ্য পয়েট অ্যাকচুয়ালি ডু ইন দ্য এন্ড মানে সে তো শুরুতে তো চেয়েছিল কোনো একটা কাজ করতে, কিন্তু বাস্তবে মানে প্রকৃতপক্ষে শেষে তিনি কি করেছিলেন। তাহলে এটা আমরা আনসার কি দেবো, আনসার আমরা একজন একভাবে দিতে পারো। এটা আমরা এখানে কবিতার থেকে, পয়েমটা থেকে আমরা জানতে পেরেছি যে
কবি যদিও বা শুরুতে কোনো একটা কাজ করতে যাচ্ছিল বা চাচ্ছিল, কিন্তু শেষে কিন্তু কবি প্রকৃতির অবস্থা দেখে, প্রকৃতির বিচিত্রতা দেখে কিন্তু কবি ভাবনার জগতের মধ্যে হারিয়ে গিয়েছিল। কবি কিন্তু আর তার যে নির্দিষ্ট কাজ ওটা কিন্তু আর করতে পারে নাই। এটাই আমরা কবিতা থেকে বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা তোমরা সাজিয়ে লিখে নেবে। এটা কিভাবে লিখবে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব, যে দেখতে পাচ্ছ তোমরা এখন স্ক্রিনে, এইভাবে তোমরা লিখে নেবে। তারপরে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক হি ডিড দিস। ঠিক আছে, এটা কেন তুমি মনে করো যে কবি এরকমটা করেছিল। যে বললাম আমি যেটা, যে কবি প্রকৃতির সৌন্দর্য দেখে, প্রকৃতির মুগ্ধতায় মুগ্ধ হয়ে ভাবনা জগতে হারিয়ে গেল, আর তার ওই যে প্রকৃতপক্ষে যে কাজটা করতে যাচ্ছিল, হ্যাঁ নির্দিষ্ট কাজ, ওই কাজে আর তিনি আর মনোযোগ আর ধরে রাখতে পারেননি, মনোযোগটা অন্যদিকে চলে গিয়েছে। এটাই 3 নাম্বার দেখো, think about the poem on page 70 and this poem, মানে ওই যে 70 পৃষ্ঠার কবিতাটা এবং এই কবিতাটা নিয়ে ভাবতে বলছে। do the poets have similar or different opinions about the country। হ্যাঁ, তার মানে 70 পৃষ্ঠার 70 পেজের যে কবিতা, ওই কবিতাটা এবং এই বর্তমান কবিতাটা, এই দুইটা কবিতার কবির মধ্যে কি তাদের দেশ নিয়ে একই রকম মতামত আছে কিনা, যে ডিফারেন্ট একই রকম মতামত আছে নাকি ভিন্ন ভিন্ন মতামত আছে, এটা এখানে 3 নাম্বারে জিজ্ঞেস করেছে। যদি একই রকম থাকে তাহলে হ্যাঁ কেন তুমি সেরকম মনে করো, যে হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি তেমনটা মনে করছো। বা যদি তুমি মনে করো যে ভিন্ন ভিন্ন মতামত আছে, তাহলে তুমি কেন ভিন্ন মতামত আছে বলে মতামত পোষণ করছো, সেটা এখানে জানতে চেয়েছে। এটাও কিভাবে আনসার করবে, এটা আমি আনসারটা তোমাদের এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এই আনসারটা থেকে বুঝতে পারবে কিভাবে করতে হবে। তাহলে এই ছিল, যাচ্ছে এখানে নিচে আর কিছু আছে কিনা দেখি, 4 নাম্বার আছে কিনা, না নিচে আর নাই। তাহলে এই ছিল যে ইউনিট 18 লেসন 5, 6, 7, 8 এর আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।